স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকটি জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 21 শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে এখন 79 জন শিশু চিকিৎসাধীন আছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 5 জন শিশু। পাবনা 250 শয্যা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 37 জন। ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত 11 শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে হাসপাতালটিতে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ময়মনসিংহের হামের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব সেখানে। হাসান, জেলার হাসপাতালে এখন পর্যন্ত কতজন শিশু ভর্তি হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছে আমাদের জানাবেন। আসিফ, ময়মনসিংহ এবং আশপাশের জেলাগুলোতে উদ্বেগজনক হারে কিন্তু হাম সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই কিন্তু হামের লক্ষণ নিয়ে, উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদেরকে ভর্তি করা হচ্ছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত সকাল 9টা পর্যন্ত 21 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার সবাই কিন্তু হাম উপসর্গ নিয়ে এসেছে। এই হাসপাতালের নতুন ভবনের 6 তলায় শিশু ওয়ার্ডে মূলত শিশুদের চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু এই হামের রোগীর চাপ বাড়ার কারণে, যেহেতু এটি একটি সংক্রমিত রোগ, বাতাসের মাধ্যমে, সর্দি কাশির মাধ্যমে এটি ছড়িয়ে থাকে, এজন্য তাদেরকে আইসোলেশন করে হাসপাতালের নতুন ভবনের 9 তলায় একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। কিন্তু এখানেও কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। ইতিমধ্যে এই ওয়ার্ডের যতগুলো বেড ছিল সবগুলো বেড রোগী দিয়ে পরিপূর্ণ, এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে কিন্তু এখন রোগীরা অবস্থান নিয়েছেন। এই অঞ্চলের থেকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশু আসছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যারা আক্রান্ত রয়েছে তাদের অধিকাংশই কিন্তু আমরা জেনেছি যে 9 মাস বয়সের কম শিশু, অর্থাৎ যাদের হামের টিকা নেওয়ার সময় এখনো হয়নি, সেই বয়সী শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এখানে যারা হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, সাধারণত হাম খুব একটি খারাপ দিকে যাচ্ছে না, তবে যেই শিশুগুলোর হামের পাশাপাশি অন্যান্য কমপ্লিকেশন, বিশেষ করে নিউমোনিয়া বা ঠান্ডা, সর্দি, জ্বর সেগুলো রয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু কিছুটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তবে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যে আসলে যারা এসে ভর্তি হচ্ছেন তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন রোগী যে হারে বাড়ছে সে অনুযায়ী কিন্তু তারা তাদের প্রস্তুতিও বাড়াচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই হাম সংক্রমণের বিষয়ে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে আসলে এই হাম প্রতিরোধের জন্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে শিশুটি হামের উপসর্গ দেখা যাবে তাকে যেন সাথে সাথে আইসোলেশন নেওয়া হয়, এবং হামের লক্ষণ দেখার সাথে সাথে যদি সর্দি, জ্বর, কাশি বা শরীরে র্যাশ হয়, বিলম্ব না করে তারা যাতে চিকিৎসকের শরণাপন্ন হন সেই পরামর্শটি দিচ্ছেন। একমাত্র সচেতনতাই পারে এই মুহূর্তে হামের যে সংকট বা যেই প্রাদুর্ভাব তৈরি হয়েছে সেটি কিছুটা প্রতিরোধ করা বা একটি নিয়ন্ত্রণের মধ্যে আনার ক্ষেত্রে চিকিৎসকরা এমনটাই পরামর্শ দিচ্ছেন। আসিফ, এই ছিল আমার কাছে ময়মনসিংহে হামের সর্বশেষ অবস্থা। জি, ছিলেন মাহমুদুল হাসান। হাসান, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সংকটের কারণে ঠাকুরগাঁওয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে রাস্তা অবরোধ করেন তারা। চালকদের অভিযোগ, তারা গত 3 দিন ধরে কোনো ধরনের জ্বালানি পাচ্ছেন না। এতে তারা বাধ্য হয়ে সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পটুয়াখালী কলাপাড়ায় প্রায় 6,500 লিটার ডিজেল ও পেট্রোল সহ একটি ট্রলার আটক করেছে পুলিশ। সকাল 8:30টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ট্রলারটি আটক করা হয়। তবে এই সময়ে তেলের মালিক বা ট্রলারে কাউকে পাওয়া যায়নি। এদিকে জ্বালানি তেল সংকটের কারণে নওগাঁর সড়কগুলোতে কমেছে যানবাহন চলাচল। এছাড়া নতুন করে মোটরসাইকেল বিক্রয়ও কমেছে। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, এর আগের সংবাদে আপনি তেজগাঁওয়ের খবর জানাচ্ছিলেন, এখন এই মুহূর্তে বিজয় সরণির পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন?
জি, আমি এই মুহূর্তে আছি বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে, ট্রাস্ট ফিলিং স্টেশনে, যেটি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে এখানে সব কিছু করা হয়। তো রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করছে না, বন্ধ রয়েছে। এখানে এই ফিলিং স্টেশন থেকে 24 ঘন্টায় তেল সরবরাহ করে থাকেন এখানে যারা আছেন, এবং বাইকার বলেন, গাড়ি চালক বলেন, তারা সবাই আছেন দীর্ঘক্ষণ লাইনে থেকে তারা তেল সংগ্রহ করেন। তবে তাদের নিশ্চয়তা পান যে তারা এখান থেকে তেল নিতে পারবেন, খালি হাতে ফিরবে না। তো আজকে আমি যেটি দেখেছি, মহাখালী রেল ক্রসিং থেকে শুরু করে জাহাঙ্গীর গেট হয়ে এই বিজয় সরণের এই ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এবং আমরা চালকদের সাথে কথা বলেছি। মোটরসাইকেল আরোহীরা যারা আছেন, চালক যারা আছেন, তারা 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে ভোগান্তিতে আছেন গাড়ি চালক যারা আছেন, তারা গতকাল রাত 1টা থেকে, কেউ রাত 2টা থেকে, কেউ রাত, আমরা এমনও দেখেছি যে রাত 8টা 9টার দিক থেকেও তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। প্রায় 9-10 ঘন্টা পর তারা তেল পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি যাব এখানে যে যিনি আছেন, এই ফিলিং স্টেশনের ম্যানেজার যিনি আছেন, তার কাছ থেকে আসলে শুনবো যে এই ধীরগতির আসলে কারণটা কি। আজকে দেখলাম যে অনেকেই আছেন রাত 8টা থেকে, কেউ রাত 1টা থেকে, 1:30টা থেকে, 9টার পর থেকে দীর্ঘ লাইনে আছেন। তো চালকরা আসলে বলছেন যে এত ধীরগতির আসলে কারণ কি। আপনি তো এখানকার দায়িত্বে আছেন, আসলে ঘটনাটা কি? আসলে আমরা এত ধৈর্যতি না, আমরা তো 24 আওয়ার চালাই যাচ্ছি। বাইরে দেখবেন পাম্পগুলো কিছুক্ষণ দিয়ে সেরেই অফ করে দিচ্ছে, লোক পাচ্ছে না। আমাদের এখানে ধীরগতি হলো লোকজন আসে, সিরিয়াল থাকলে তাদের একটা আছে যে তারা পাবে, এই নিশ্চয়তা আছে, তারপরে মানুষ ধৈর্য থাকতেছে। আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এই ধীরগতি আমাদের যে পরিমাণ আমাদের বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই পরিমাণ দিয়ে আমরা কন্টিনিউ সার্ভিস দিতে পারতেছি। এটা আমাদের এখানে লোকজন আসলে এটা কষ্ট করে লাইন ধরে থাকলেও সবাই শান্ত না, এখানে এসে তার চাহিদা মোতাবেক জ্বালানি পাচ্ছে তারা। গ্রাহকের সংখ্যা বেড়েছে, এজন্যই কি এই ধীরগতির কারণ? অ্যাকচুয়ালি গ্রাহকের সংখ্যা বাড়ে নাই, গ্রাহক কিছুটা বাড়ছে রয়েছে, কিন্তু গ্রাহকের চাহিদা বাড়ছে। চাহিদা মানে কি, আগে যেমন মোটরসাইকেলে 150, 200, 300 নিত, এখন সবাই এসে ফুল নেওয়ার জন্য এই চাহিদা বাড়ছে। গ্রাহক কিন্তু খুব একটা আগের চেয়ে বাড়ছে, অন্য জায়গা ছিল সেটি আসছে, সেটাও বাড়ছে। আবার সবারই প্রবণতা যে সবাই ফুল ট্যাঙ্কি করে নেবে, এই ফুল ট্যাঙ্কি করে নেওয়ার কারণে কিন্তু চাহিদা অনেক বেড়ে গেছে। সেই জন্য যদি এমনি সরকার কিন্তু বলছে, বিপিসি বলছে সাশ্রয়ী হওয়ার জন্য, যতর উপরে ততনের জন্য, কিন্তু সেটা গ্রাহকরা শুনতেছে না। হাই হুতাশ, পাবে কি পাবে না। সরকার অনেক চেষ্টা করতেছে আমাদের আছে তোমরা সাশ্রয়ী হওয়ার জন্য, বাট সেটা তো পাবলিক মানতেছে না। সবাই এসে টেন্ডেন্সি যে আমার ফুল করে নিতে হবে, পাবো কি পাবো না, এটাই হলো ধারণা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসিফ, আপনি শুনছিলেন যে তেল সরবরাহ এখান থেকে সবসময় হচ্ছে, 24 ঘন্টায় হচ্ছে, কিন্তু গ্রাহক যারা আছেন তাদের যে চাহিদা মতো তেল সরবরাহ করতে গিয়ে ওনারা বলেছেন যে ধীরগতির কারণ হচ্ছে, যেখানে অনেকে 200-300 টাকার তেল নিতে, এখন অনেকে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছেন। আর এই যে আপনারা দেখছেন এখান থেকে যে গাড়ি একসাথে আমরা দেখেছি, এখান থেকে বেশ কয়েকটা গাড়ি, 3 থেকে 4টা গাড়ি তারা একই সময়ে তেল দিচ্ছে। কিন্তু এই তুলনায় মোটরসাইকেল চালক যারা আছেন তারা একটিতে তেল নিতে পারছেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। বিজয় সরণি থেকে ছিলেন দিলশাদ আনী। অ্যানি, আপনাকে ধন্যবাদ। এবার জানবো ঢাকার বাইরের পরিস্থিতি। জ্বালানি তেল সংকটের খবর নিয়ে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, জেলার সার্বিক অবস্থা আমাদের জানান, এবং বিশেষ করে কোনো অভিযানের খবর থাকলে বলবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 1 মাসের বেশি হয়ে গেল সারা দেশের মতো নওগাঁতেও জ্বালানি তেলের সংকট চলছে। বিশেষ করে পেট্রোল ও অকটেনের সংকটটা কিন্তু খুবই প্রকট আকার ধারণ করেছে। এছাড়া ডিজেলের যে সরবরাহ, সেটা মোটামুটি এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থা আছে। বিশেষ করে বড় গাড়িগুলোর ডিজেল চাহিদা মতো পাচ্ছে, এমনটি তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার গত শনিবার থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে অভিযান পরিচালনা করছেন, এবং সেসব পেট্রোল পাম্পে যেসব তেল নেওয়ার জন্য মোটরসাইকেল আরোহীরা সারিবদ্ধ আছে, তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, হেলমেট আছে কিনা, এভাবে যাচাই বাছাই করে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়া যাদের কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে। অপরদিকে যেসব পেট্রোল পাম্পগুলোতে সন্দেহ হচ্ছে যে তেল অবশিষ্ট আছে, সেই সব পেট্রোল পাম্পের
যে তেলের যে হাউসগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করে যদি তেল পাওয়া যায় সেগুলো তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত থেকে শৃঙ্খলার মধ্যেই কিন্তু তেল সরবরাহ করছে। এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি শহরে একটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকার মুহূর্তে দেখেছি অনেক মোটরসাইকেলগুলো পেট্রোল না পাওয়ার কারণে ঘুরে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডিজেল তেলের যে সরবরাহ সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন নওগাঁর যে মোটরসাইকেল শোরুমগুলো আছে সেগুলো ঘুরে দেখা গেছে যে বর্তমানে তেল সংকটের কারণে শোরুমে আগে যে সংখ্যক মোটরসাইকেল বিক্রি হচ্ছিল সেটা কিন্তু চাহিদা বিক্রি অনেকটা কমে গেছে, এবং সড়কগুলোতে কিন্তু আগে যে বিভিন্ন বাইকারদের দাপট ছিল তারা তেলের অভাবে কিন্তু সেই বাইকারদের দাপটটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এক কথা বলা যায় যে এখন বর্তমানে নওগাঁর তেলের সংকট সর্বত্রই দেখা যাচ্ছে, সংকটের যে প্রভাব সেটা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন যেসব ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলো ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিশেষ করে তারা চাহিদা মাফিক তেল নেওয়া পাওয়ার কারণে একজন বাইকার ঘুরে একাধিক ফিলিং স্টেশন ঘুরে তার ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেল নেওয়ার চেষ্টা করছে, যার কারণে গ্রাহকের সংখ্যা বাড়েনি কিন্তু গ্রাহকদের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তেলের সংকটটি এমনটি দেখা গেছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে জেলার ইতিমধ্যে বিভিন্ন উপজেলাতে ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করে যেসব ফিলিং স্টেশনের মালিকরা অবৈধ মজুদের সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতা আনা হয়েছে, জরিমানা করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যেন তেল মজুত করে কিংবা তেল রেখে যেন বলে না যে তেল নেই। এই জন্য প্রতিদিন ডিপো থেকে যেসব তেলের বরাদ্দ দেওয়া হচ্ছে সেসব বরাদ্দ পর্যালোচনা করে প্রশাসনিক কর্মকর্তারা জেলার যে 29টি ফিলিং স্টেশন রয়েছে সেসব ফিলিং স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করছেন, পর্যবেক্ষণ করছেন এবং তেল যেন সুশৃঙ্খলভাবে পায় এবং কোথাও যেন কোনো প্রকার অনিয়মের সৃষ্টি না হয়, মানে দ্বন্দ্বের সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের সার্বক্ষণিক তৎপর রয়েছে। তো নওগাঁ থেকে তেল সংকট নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আব্দুর রউফ ছিলেন নওগাঁ থেকে। হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রাত 9:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন উপজেলার মনতলার হরিপ্রসাদপুর এলাকায় পৌঁছলে 6টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে খালে পড়ে যায়। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে তেল সংগ্রহ করতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছেন। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, সড়ক আইন না মানা এবং সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। মাঝে মাঝে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার তা অবৈধ দখলে চলে যায়, ফলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আইন অমান্য করে ঢাকা মাওয়া মহাসড়কে এভাবেই দ্রুত গতিতে চলছে যানবাহন, বাধা দেওয়ার কেউ নেই। একই মহাসড়কের পাশে বসেছে টং দোকান, কাছাকাছি ট্রাফিক পুলিশ থাকলেও উচ্ছেদের কোনো খবর নেই। সড়কের পাশাপাশি রেল লাইনের পাশের ফুটপাতও দখল করেছেন ব্যবসায়ীরা। যাত্রাবাড়ি সড়কের চিত্র আরও ভয়াবহ। দুপাশের সড়ক দখল করে বসেছে সবজি আর মাছের আড়ত, আর থানার সামনে স্ট্যান্ড করে চলেছে অবৈধ লেগুনা। বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট চলে, এই জায়গায় তো চলতে আছে, বাধা দেয়, ভইলা টইলা চলতে হয় আর কি। আমি তো গাড়ি চালাই না, আমি একটু আগে লইছি, এটা মানে শিখার লেগে আর কি আগে লইতেছি। যাত্রাবাড়ি আর নারায়ণগঞ্জ এরিয়ার ভিতরেই চলে, মানে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এইটুকুই লাইন। মেয়র হানিফ ফ্লাইওভারও দেখা গেছে বিশৃঙ্খলা, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী নামানো হয়। এসব যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। কিছু ড্রাইভার আছে বেপরোয়াভাবে গাড়ি চালায়, এক কারণে এই বড় বড় দুর্ঘটনা হয়। নিউ মার্কেটে গাড়ি নিচে পাওয়া যায় না, এখান থেকে নিউ মার্কেট নামবো। কি করবো বলেন, আমাদের তো নামতে হবে, নিচে তো নামানো যাবে না, যানজট বেশি হবে, এর জন্যই উপরে নামাইছে। এসব কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। ট্রাফিক পুলিশ বলছে পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় ফিটনেসবিহীন ও অবৈধ গাড়ি ডাম্পিং করা সম্ভব হচ্ছে না। সবাই মিলে যদি আমরা মনে করি যে আমরা এই আইন ভঙ্গ করব, তাহলে তো এই শুধু পুলিশের জন্য তো এটি বিরাট চ্যালেঞ্জ। সড়ককে নিরাপদ করতে হলে তো আমাদের মালিক, শ্রমিক, সরকার সবাইকে মিলে একটা কাজ করতে হবে। তিনি বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।
প্রায় 54 বছর পর আবারও চাঁদের অভিমুখে পা বাড়িয়েছে মানুষ। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 4 নভোচারী সহ আর্টেমিস 2 নামের মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে নাসা। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। সময়টা ছিল 1972 সালের ডিসেম্বর মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযানের সর্বশেষ নভোযান অ্যাপোলো 17 নভোচারী সহ চাঁদের বুকে অবতরণ করে। তখন যুক্তরাষ্ট্রের নভোচারী ইউজিন কার্নান চাঁদের বুকে হেঁটে বেড়ানোর সুযোগ পান। প্রায় 54 বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস 2 মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার মহাকাশযান আর্টেমিস 2 এর ওরিয়ন ক্যাপসুলে করে 4 জন নভোচারী যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে এটি চাঁদের দিকে যাত্রার চূড়ান্ত সবুজ সংকেত পাবে। এই মিশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। বিশেষ এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন না। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। মানুষবাহী এই পরীক্ষামূলক অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবারও মানুষের অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। চীনের সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রের এই মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চীনও 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলের মতো দূরবর্তী গ্রহে মানুষের বসতি স্থাপনের পথ সুগম করতে চায়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন এবং আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে কঠোর হামলার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আবারও ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কঠোর হামলার হুমকি দেন তিনি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় লারেস্তান ও মিয়ানেহতে 9 জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোর বিমানবন্দর ও জেটির ক্ষতি হয়েছে। এছাড়া তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হেরে ফিফা র্যাঙ্কিংয়ে 1 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচে ভিয়েতনাম ও এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে হেরেছে লাল সবুজরা। 2 হারে বাংলাদেশের পয়েন্ট কমেছে -9.18। তাতে র্যাঙ্কিংয়ে 180 থেকে 181 নম্বরে নেমেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার দেশে ফিরেছে তারা। জামালরা ঢাকায় এখন ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাবেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।